অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে যে সকল ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যার সমাধান দেওয়ার কথা ছিল, সেই সকল বিষয়ের উপর ভিত্তি করে আদালতে মামলা নেয়ার কার্যক্রম এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিচার প্রক্রিয়ার যে কার্যক্রম সেটি শুরু হলো এবং ভূমি মালিকদেরকে এই সকল বিষয় নিয়ে আদালতে মোকদ্দমা যেভাবে করা প্রয়োজন সেই সকল বিষয়ে বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। তো চলুন আজকে আমরা এই সকল বিষয় নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেখি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই বলে রাখা ভালো, আপনি ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে আপনাকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। স্কিপ করে শুধু চোখ-মুখ অংশ দেখার যদি কারো আগ্রহ থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু এই ভিডিওর বিষয়বস্তুর উপর যে আলোচনা করা হয়েছে সেটি কোনো কিছুই বুঝবেন না। আর একটি বিষয় সেটি হলো, ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের পরবর্তী ভিডিও দেখার আগ্রহ জন্মালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের খসড়া যেদিন থেকে তৈরি করা হয় এবং এটি জনসম্মুখে নিয়ে আসা হয় তখন থেকেই জনমনে কিন্তু একটি আশার সঞ্চার ঘটেছিল যে এই বুঝি এই আইনটি প্রকাশের মাধ্যমে সম্পত্তির রিলেটেড যত ঝামেলা রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান অতি দ্রুত হয়ে যাবে এবং এতদিন ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরে যে সমস্যার সমাধান হয়নি সেই সমস্যাটিরও সমাধান এই ভূমি আইনের আওতায় পড়ে দ্রুত ভূমি মালিকরা পেয়ে যাবে। এখন এই ভূমি আইনে কিছু স্পেসিফিক বিষয়ের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য এবং সবথেকে ব্রড যে বিষয়টাই সেটি হচ্ছে সম্পত্তির দলিল যার, সম্পত্তির মালিকানা এবং ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে সেই ব্যক্তিকে। এখন যে সকল ব্যক্তি সম্পত্তিতে ভোগ দখলে রয়েছে তার যদি ওই সকল সম্পত্তির রিলেটেড যে সেইন অর্থাৎ সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ আমলে রায়াতি প্রথা সৃষ্টির মাধ্যমে, সেই তখন থেকে টেনে যদি এখন পর্যন্ত যে ব্যক্তি ভোগ দখল করছে সেই ব্যক্তি পর্যন্ত আসার পরে চেইন মাঝে কোনো কিছু ব্রেক থাকে কিংবা কোনো একটি মাধ্যম কোথাও কোনো একটি দুর্নীতি, ভুয়া দলিল কিংবা জবরদখল বিভিন্ন পায়তারা করে সম্পত্তির মালিকের কাছ থেকে সম্পত্তি সরাসরি হয়তো লিখে না নেয় কিংবা কোনো মাধ্যম যেটি আইন পন্থা বৈধ সেই বৈধ পন্থা না মেনে সম্পত্তির মালিকানা সৃষ্টি না হয়, তাহলে এখন যারা ভোগ দখল করছে তারা কিন্তু সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবেন এবং ওই সময় যে সকল ব্যক্তির কাছ থেকে বিভিন্ন কায়দার সম্পত্তি নেওয়া হয়েছিল সেই সকল ব্যক্তি কিংবা তার পরবর্তী ওয়ারিশেরা যদি সম্পত্তির মালিকানা লাভ করা যায় এমন একটি ডকুমেন্ট প্রমাণ করতে পারে তাহলে ওই সকল ব্যক্তিকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে এবং এক্ষেত্রে আইন, আদালত এবং পারিপার্শ্বিক রাষ্ট্রীয় যত সংস্থা রয়েছে তাদেরকে সহযোগিতা করবে। এতে করে যে বিষয়টি হবে সেটি হলো, আদালতে প্রতিনিয়তই একই বিষয় বিভিন্ন আঙ্গিকে ঘুরে ফিরে কিন্তু মামলা মোকদ্দমা দায়ের হয় এবং এই সকল বিষয় কিন্তু সমাধান করার জন্য আদালতের বহু বেগ পেতে হয়, কেননা সম্পত্তি রিলেটেড যত জ্ঞানজাম রয়েছে এগুলোর যে প্রমাণাদি এগুলো যাচাই বাছাই করতে গেলে দীর্ঘ সময় লেগে যায় এবং যে সকল সংস্থা কিংবা প্রতিষ্ঠান দ্বারা এগুলো যাচাই বাছাই করা হয় সেই প্রতিষ্ঠান কিংবা সংস্থাগুলোও কিন্তু আগে থেকে অনেক ব্যস্ত থাকে, অনেক কাজ থাকে তাদের। নতুন করে যখন আরেকটি বিষয় আসে সেই বিষয়টি সমাধান করার জন্য তাদের আলাদা রুটিন করতে হয়, আলাদাভাবে সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। এই যে ব্যাপারগুলো এটি কিন্তু একটি হযবরল পরিস্থিতি এবং এই যে রাস্তায় যানজট সেই যানজটের মতো পরিস্থিতি তৈরি হয়। তাই এই বিষয়গুলো যেন না হয় এবং নতুন করে যেন একই বিষয় নিয়ে আদালতে মোকদ্দমা বারবার দায়ের না হয়, তাই গোড়া থেকেই সমস্যার সমাধান করার জন্য এই ভূমি আইনটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং এই ভূমি আইনে স্পষ্টভাবে বলা হচ্ছিল যে 7 শ্রেণীর 5 শ্রেণীর কিংবা যে সম্পত্তি শ্রেণী তারা মালিকানা হারিয়ে ফেলবেন সেই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সরকার যেটি চিন্তা করছে যে কোনো ব্যক্তি খাস সম্পত্তি যদি বন্দোবস্ত করে নেয় পরবর্তীতে ওই সকল সম্পত্তি তিনি বন্ধকি কিংবা এই যে বন্দোবস্ত লিজ মেয়াদে যদি তিনি ভোগ দখল না করে মৃত্যুবরণ করেন তাহলে পরবর্তীতে তার ওয়ারিশরাও কিন্তু ওই সকল সম্পত্তি ভোগ দখল করার ক্ষমতা রাখে। এখন পরবর্তীতে ওয়ারিশেরা ওই বন্দোবস্ত কিংবা লিজ নেওয়া সম্পত্তিগুলো ভোগ দখল
দখল করে তারা মনে করতেন বা তারা ইনফরমেশনের গ্যাপ থাকার কারণে কিংবা লুকিয়ে কিংবা তথ্য গোপন করে তারা যদি সকল সম্পত্তির মালিকানা কিংবা এই যে ওয়ারিশান সনদ এবং পরবর্তীতে বন্টন দলিল তৈরি করে নিয়ে নামজারি কিংবা মালিকানা প্রতিষ্ঠা করেন, তাহলে এই সকল সম্পত্তি কিন্তু কোনোভাবে টিকিয়ে রাখতে পারবেন না। সরকার সেগুলো আবার নতুন করে খাস তালিকাভুক্ত করে সেগুলোকে আবার নিলামে তুলতে পারেন। তারপরে ভুয়া দলিল বলে কেউ যদি সম্পত্তি ভোগ দখল করে তাহলে তার সেই সকল সম্পত্তির মালিকানা থাকবে না। কেউ যদি দলিল ট্যাম্পারিং করে, নকল করে, ঘষা মাজা করে সম্পত্তি ভোগ দখল করে তাহলে তাদের সম্পত্তির ভোগ দখল থাকবে না। কেউ যদি রাজনৈতিক প্রভাব, আর্থিক প্রভাব খাটিয়ে সম্পত্তির ভোগ দখল করে পরবর্তীতে তামাদি 28 ধারার মেয়াদে ভোগ দখল দেখিয়ে নিজের নামে সম্পত্তির মালিকানা তৈরি করে নেয় তাহলে তাদের ভোগ দখল থাকবে না। তো এইরকম কিছু সম্পত্তির কথা বলা হয়েছিল, মালিকানার কথা বলা হয়েছিল, এগুলো বাতিল হয়ে যাবে। এখন আগে বা এখনো বর্তমানে যে সকল ব্যক্তি এই সকল ব্যক্তিকে উচ্ছেদ করে সম্পত্তির মালিকানায় যাওয়ার চিন্তা করছিলেন অরিজিনাল মালিকেরা, তারা কিন্তু আদালতেই যেতে হতো এবং আদালতে গিয়ে কিসের উপর ভিত্তি করে মোকদ্দমা দায়ের করবেন এই বিষয়টি ছিল নড়বড়ে এবং ব্রিটিশ আমলের আইনে এগুলোকে বিচার করার জন্য যথেষ্ট পরিমাণে সময় লাগতো। এই জন্য সরকার কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এখন থেকে শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে আদালতেই না, আপনি সরাসরি ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়ের কাছেও আবেদন কিংবা মামলা আকারে আপনার যে অভিযোগ সেটি দায়ের করতে পারবেন। পরবর্তীতে কি হবে, ডিসি মহোদয়গণ সেই সকল বিষয়ের উপর ভিত্তি করে আপনার অভিযোগটি আমলে নিয়ে বিচার সালিশ করার ব্যবস্থা করবেন এবং এই মর্মে তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এই বিষয়গুলো কিংবা অভিযোগটি 90 দিনের মধ্যে সমাধান দেওয়ার চেষ্টা করবেন এবং এই সকল ম্যাজিস্ট্রেটগণ সরাসরি ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করে ওই সকল ডকুমেন্ট যাচাই বাছাই করার জন্য সরেজমিনে এসিলেন্ট অফিস, সাব রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে সেখানে যাবেন এবং এই বিষয়গুলো তদারকি করে ডকুমেন্ট কার ঠিক কার ব্যাঠিক কার ভুল এই সকল বিষয় যাচাই বাছাই করবেন এবং সরেজমিনে মাঠে গিয়েও তদারকি করে দেখবেন যে কে ভোগ দখলে রয়েছে, কিসের ভিত্তিতে রয়েছে, সাক্ষী প্রমাণ আশেপাশের জমির মালিকদের কাছ থেকে নিবেন। এই সকল বিষয়ের বিশ্লেষণ করে তিনি একটি আপনার প্রমাণাদি কিংবা একটি ডকুমেন্ট তৈরি করবেন, সেই প্রতিবেদন তৈরি করবেন, সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে আবার ডিসি মহোদয়গণকে জানাবেন। ডিসি মহোদয়গণ তারপরে ভূমি মালিককে ডেকে এই সকল বিষয় উপস্থাপন করবেন, জানাবেন। তারপরেই সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে ভূমি মালিকেরা সিদ্ধান্ত নেবেন যে তিনি আসলে কি করবেন। এই যে ব্যাপারগুলো কিন্তু এতদিন ধরে যে নির্দেশনা সেটি তারা পাচ্ছিলেন না, এখন কিন্তু নির্দেশনা পাঠানো হয়েছে কিভাবে কি করতে হবে এই বিষয়গুলো এখন প্রতিটি জেলা প্রশাসকের কাছে রয়েছে। তাছাড়াও আদালতেও এই সংক্রান্ত বিষয় নিয়ে মোকদ্দমা দায়ের করা যাবে। আদালতেও কিন্তু ভূমি মালিকানা সৃষ্টির জন্য যে কোনো ব্যক্তি গিয়ে একজন সিভিল আইনজীবীর সহযোগিতা নিয়ে এই সকল বিষয়ের উপর ভিত্তি করে মোকদ্দমা দায়ের করতে পারবেন। আদালত এই সকল বিষয় যদি মনে করেন যে তাদের এখতিয়ারাধীন বিচার করা জরুরি তাহলে তিনি নিজের এখতিয়ারে রেখে এই সকল বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ করে একটি রায় বা কিংবা একটি সিদ্ধান্ত প্রদান করবেন। কিংবা তারা যদি মনে করে, অর্থাৎ আদালত যদি মনে করে যে এই সকল বিষয় ডিসি মহোদয়গণ কিংবা সাব রেজিস্ট্রি অফিসের অধীনে সমাধান করার মতো, তাহলে সেই সকল বিষয় যেখানে প্রয়োজন সেখানে নির্দেশনা দিয়ে পাঠিয়ে দিবেন। তাছাড়া ভূমি মালিকেরা ইচ্ছা করলে এখন এসে উচ্চ আদালতেও এই সকল বিষয় নিয়ে, অর্থাৎ ডিসি মহোদয়গণের যে নির্দেশনা, তারপরে এই যে আদালতের যে রায়, এর উপর ভিত্তি করে এই রায় মানেন না কিংবা এই রায়ের উপর আবার নতুন করে আবেদন কিংবা আপিল করতে পারবেন উচ্চ আদালতে এসে। এই যে ব্যাপারগুলো এখন কিন্তু খুলে গেছে। এখন কোনোভাবেই আর কোনো ভূমি মালিককে ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকবে না। যে কোনো ভূমি মালিক এখন এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের উপর ভিত্তি করে যে কোনো জায়গায় অভিযোগ জানিয়ে তাদের যে ভূমি সংক্রান্ত সমস্যা, মালিকানা সংক্রান্ত জটিলতা, এগুলো নিরসন করতে পারবেন। তবে যদি আপনারা ডিসি মহোদয়গণের কাছে যান তাহলে আপনাদের অভিযোগের উপর ভিত্তি করে সকল কিছু বিচার বিশ্লেষণ করে তারপর সেখানে যেতে হবে, খোঁজ খবর নিতে হবে যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত অভিযোগগুলো নেওয়া হয়, কিভাবে নেওয়া হয়, সেখান থেকে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করা হবে। এবং আদালতে যদি যেতে চান তাহলে অবশ্যই একজন আইনজীবীর সহযোগিতা নিয়ে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর আপনাদের যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদের থেকে নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আর যদি আপনারা এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত কিংবা সরাসরি সহযোগিতা চান তাহলে আপনারা একজন ভালো সিভিল আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।